शिक्ला फान स्वामी विवेकानंदनी फुनुकजाक लामतै हिमकेनो श्रेष्ठ भारत स्नामी माननाय हिनी शाखा मन्त्री अक्रा तांगसल वीर सन्यासी स्वामी विवेकानंदनी फिल सारा दक चिबुरै आजेमानि साल रक्षाबै तिनिनि सालो हास्ते कितिंगै नेशनल यूथ पालायजागै दंगो अबाहायकेनो बुबाग्राखर आगोलेनि नजरुल कला क्षेत्र ब कासिनाथक पान्दा ख्लाइमुंनि बिसिंति यूथ दिवस पालायजाखा मानजाखा त्रिपुरा हासनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा लगियो तंगो थंगमंग तांगबेदिनि मन्त्री टिंकु राय थंगमंग तांगबेदिनि सेक्रेटारि डॉक्टर पीके चक्रवर्ती तांगबेदिनि तांगफांग एल दारलं खबै कुबुनि जुदा जुदा आदंग्र स्वामी विवेकानंदनि मांगपुलिव खोमबगै खुलुमै अ पान्दानो चेंसवै रजाखा त्रिपुरा हासनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानि मानजाक मुंबाय कक नारंना थागै मन्त्री अक्रा शाखा ताबुक ब हाकतरनि शिक्लारंनि बागै आइकन स्वामी विवेकानंदनि वानसुक मुं तुयै सामुंख्लाय तंगो हाकतनि मन्त्री बक्रक नरेंद्र मोदी शाखा त्रिपुरा हासनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बते ब शाखा शिक्लारकनो अंखा हाकतनि फान हाकतनि शिक्लारक स्वामी विवेकानंदनि फुनुकजाक लामतै हिमका हिंके भारत हाकतन श्रेष्ठ भारत स्नामै माननाय ते एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा स्नामै माननाय हिनी शाखा त्रिपुरा हासनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा আজকের 163তম যে স্বামী বিবেকানন্দজির যে জন্মবার্ষিকী সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই যে অনুষ্ঠান যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে যে জাতীয় যুব দিবস 2026 12ই জানুয়ারি এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বিস্তারিতভাবে উনি ত্রিপুরা সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে ভাবনা চিন্তা সেই বিষয়ে এখানে ওনার আলোচনা আমরা শুনলাম। ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এখানে উপস্থিত আছেন সেক্রেটারি ইউথ অ্যান্ড স্পোর্টস ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, উপস্থিত শ্রী এল রারলং ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এবং এখানে উপস্থিত মাই ভারতে যে স্টেট ডাইরেক্টর শ্রী বিমল কুমার শাহ, এবং আমার সামনে যারা বিভিন্ন স্পোর্টসের পার্সোনালিটিরা উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ডি অনেকেই উপস্থিত আছেন, এবং অফিসার্স এবং স্টাফ অফ ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের এবং অন্যান্য দপ্তরের, এবং ডিস্টিংগুইশড গেস্ট এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আপনারা এখানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন। স্বামী বিবেকানন্দকে কে না জানে? স্বামী বিবেকানন্দ আমরা যতটুকু বুঝি এক আশ্চর্য জীবনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ, এবং বিশেষ করে যারা তরুণ যুব সমাজ তাদের কাছে আজকের দিনও কিন্তু আইকন, প্রাসঙ্গিক আজকের দিনও। এবং প্রতি বছর আমরা যে এখানে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে আয়োজন হয়, এটা কিন্তু একদিনের জন্য হওয়া বাঞ্ছনীয় নয়। প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির যে আদর্শ, যে পথ উনি আমাদের দেখিয়েছেন, সেইগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবাই যদি যুব সমাজ যদি আগামী দিন চলে, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এখন নতুন যে নিউ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্দুরের পর বলছেন নিউ ইন্ডিয়া, আমরাও নিউ ত্রিপুরা, আমরা আজকাল প্রায়শ বলছি, সেটা সম্ভব হবে। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন পর্যন্ত আপনারা খেয়াল করবেন যেসব কাজ বা যেসব চিন্তা ভাবনা উনি
করছেন এই দেশের জন্য, দেশের কে সমস্ত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট বলা যায় স্বামী বিবেকানন্দজির যে চিন্তাভাবনা সেটাকেই উনি প্রতিষ্ঠিত করতে চাইছেন। ওনার নামও নরেন্দ্র। আর এক নরেন্দ্র চিকাগোতে গিয়ে আমরা সবাই জানি যে সেপ্টেম্বর 11, 1893-তে যেখানে ওয়ার্ল্ড রিলিজিয়াস স্পিচে উনাকে তো মানে সেখানে স্থানই দিচ্ছিল না, সেই জায়গায় উনি যখন প্রথম ভাষণ দিলেন, ওনার বক্তব্য আমরা সবাই জানি, এখনও রেকর্ড যদি আমরা শুনি, মাঝে মাঝে শুনি, আমরা মাঝে মাঝে যদি বিচ্যুতি হই আমাদের জীবন থেকে, আমাদের চলার ক্ষেত্রে ওনার যে স্পিচটা আমরা যদি শুনি তাহলে কিন্তু আমাদের মধ্যে বিরাট একটা রসদ আমরা কিন্তু পাই এবং আমরা পাবো। এখানে যারা যারা আছে তাদের জন্যই ওনার সবসময় চিন্তা ভাবনা ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা গর্ব করে যে আগামী দিনে আমাদের এখানে 60 থেকে 65% বা মেবি মোর যে ইউথ আমাদের দেশের যে হিউম্যান রিসোর্স তাকে নিয়ে গর্ব করে। এবং এটাও দেখা গেছে একটা স্ট্যাটিস্টিক্সে যে আগামী দিন সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই এত বড় একটা ইউথ যে রিসোর্স, হিউম্যান রিসোর্স, সেটা একমাত্র ভারতবর্ষে থাকবে। অর্থাৎ ভারতকে ছাড়া কোনো দেশ আগামী দিন চলতে পারবে না, কারণ ইউথকে ছাড়া কোনো দিনই সম্ভব হবে না। তো সেই সেপ্টেম্বর 1893-তে যখন উনি প্রথম ভাষণ দিলেন, সেই ভাষণে যখন বলেন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, কয়েক মিনিট সমানে হাততালি, ভাবা যায় কোনো দিন। এবং তার কারণ কি, উনার যে গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব যখন উনি অস্থির ছিলেন যে ভগবান কি আছে কি নাই, সবসময় ছটফট প্রশ্ন করতেন। স্কটিশ চার্চ কলেজে খুব সম্ভব তখন সেখানে এক ইংরেজ প্রফেসর, উনি যখন কথায় কথায় বললেন যে হোয়েদার গড এক্সিস্ট অর নট, উনি উত্তর দিতে পারেননি। ওনাকে বললেন যে তুমি গড আছে কি না তোমার যেতে হবে দক্ষিণেশ্বরে, একজন আছেন রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার কাছে যাও। এগুলো আমাদের মানে শোনা এবং পড়া, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখে। তো যখন উনি সেখানে গেলেন, গিয়ে এমন একজন ব্যক্তিকে দেখলেন, খুচা দাড়ি, সামনের একটা দাঁত নেই, ধুতি পরা, কীরকম একটা অবস্থা। এবং প্রথম দর্শনে কিন্তু ভালো লাগলো না। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এরকম একটা আমরা বলি না? তো ওকে দেখেই বললে, কিরে নরেন্দ্র, তুই এতদিন ধরে কোথায় ছিলি? এতদিন ধরে কোথায় ছিলি? আমি তো তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি। তো নরেন্দ্র তো সেখান থেকে চলে আসলো। আসার পর ও ভাবলো, দোত এখানে গিয়ে কি লাভ হবে, কিছুই বোঝা গেল না সেখানে। কিন্তু ওই যে চুম্বকের মতো যে আকর্ষণ, সেখানে আবার ছুটে গেল। কি ভগবানকে বিশ্বাস করিস না, তার জন্য তোর মধ্যে ছটফট করছে? তারপর অনেকে বলে যে ওনার বুকের মধ্যে নাকি ওনার পাটা, রামকৃষ্ণ পরমহংসদেবের পাটা রেখেছে, অনেকে বলছে হাত রেখেছে। রাখার পরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখলেন, ভগবান আছে কি না উনি সেদিন বুঝলেন। এবং এই বিবেকানন্দকে অনেকে পড়েন, আমাদের ভারতবর্ষে অনেক লোক কিন্তু যারা তাত্ত্বিক ব্যক্তিরা এখনও পড়েন। এবং একটা কথা আছে যে বিবেকানন্দকে যদি কেউ জানে, সারা ভারতবর্ষকে জানতে পারবে। কিন্তু অনেকে আছে মার্কস নিয়ে খুব, মার্কসের ফিলোসফি, স্টেলিনের ফিলোসফি, লেনিনের ফিলোসফি নিয়ে আননেসারি অন্যদিকে ঘুরছে। আমাদের দেশে বিবেকানন্দকে যদি জানে তাহলে মানুষের মঙ্গল হবে, আর বিশেষ করে আমাদের যুবক সম্প্রদায়ের মঙ্গল হবে। এবং সেখানে যখন সনাতন ধর্ম কাকে বলে, এই এত বড় ওয়ার্ল্ড রিলিজিয়াস যে কনক্লেভ, সেই কনক্লেভের মধ্যে যখন চিকাগোতে উনি বললেন, তখন মানুষ বুঝতে পারলো ভারত কোথায়। আর ভারত তার যে সনাতন বিষয়, অর্থাৎ তার কবে থেকে সনাতন ভারত কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না। পান্ডवा मन्त्री अक्रानो कारिबो थंगमंग तांगबेदिनी मन्त्री टिंकु रैबाहिनो ककनार स्वामी विवेकानन्दनि फुनुकजाक लामातै हिमै हाकतरनो मोथांनानि हाकतरनो क्राक खायनानि बागै सिगाङै फायनानि
কক্কাজারখা থংমং তাংবেদিনী মন্ত্রী টিঙ্কু রায়। ইন্ডাস্ট্রি নতুন করে লাগানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেখানেও 290 জন এরকম যুব এন্টারপ্রেনার আমাদের রাজ্যে যারা নতুন প্রসেসিং ইউনিট শুরু করেছে, যেখানে সরকার প্রায় 5 কোটি টাকা সাবসিডি দিয়েছে এবং তাদেরকে প্রায় 20 কোটি টাকা তাদেরকে লোন দিয়েছে। আর শুধু এগুলো নয়, আজকে যদি দেখি এই 3টা স্কিমে আমাদের রাজ্যে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি সরকার সাবসিডি দিয়েছে, যেখানে আমাদের রাজ্যে যদি দেখি ক্ষুদ্র শিল্প সংস্থান তৈরি বা আমাদের এখানে আপনারা শুনলে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমরা 2025-এ ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ করা হয়, সেখানে প্রায় 120 জন ব্যবসায়ী গোটা দেশ থেকে এবং বিদেশ থেকে আমাদের এখানে আসে এবং এমওএ সাইন হয় প্রায় 87 জনের সঙ্গে, আর প্রায় 3800 কোটি টাকার এমওএ সিগনেচার হয়েছে। এই যে 3800 কোটি টাকা নিবেশ হবে, সেখানে আমরা যুবক যুবতী যারা তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট, আজ এডুকেশনে যেমন বলা হচ্ছে স্কিল এডুকেশনের কথা, প্রায় অনেকগুলো স্কুলে, আজ বিদ্যাজ্যোতি স্কুল বা পিএমসি স্কুলে, আমাদের সরকার পরিচালিত স্কুলগুলিতে সেখানে স্কিল এডুকেশন শুরু হয়েছে। এছাড়াও স্কিল দপ্তর আমাদের রয়েছে, সেখানে প্রায় 50,000-এরও বেশি ছেলে মেয়েদেরকে স্কিল এডুকেশন দেওয়া হয়েছে। তার মাধ্যমে 10,000-এরও বেশি ছেলে মেয়ে বিভিন্ন সংস্থা তারা কাজ পেয়েছে। বা আমাদের রাজ্যের থেকে এরকম অনেক ছেলে মেয়েরা বিদেশের মাটিতে অন্য রাজ্যে জাপানের পর্যন্ত হেলথ সেক্টরে তারা গিয়ে কাজ করছে আমাদের এখান থেকে স্কিল ট্রেনিং নিয়ে। তো এটা আমাদের রাজ্যের জন্য একটা অগ্রগতি বলতে পারি। আর মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য আপনারা জানেন 50,000-এরও মেয়েদেরকে গ্রুপ তৈরি করা হয়েছে, সেখানে প্রায় 1400 কোটি টাকা অর্থাৎ 1,400 কোটি 86 লক্ষ টাকা তাদেরকে অর্থ সাহায্য করা হয়েছে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকের দিনে 1 লক্ষের বেশি মহিলারা আত্মনির্ভর হয়েছে, যারা 1 লাখের বেশি টাকা রোজগার করে প্রত্যেক বছর। আমাদের রাজ্যে পরিকাঠামোগতভাবে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা যারা উত্তর ঊনকোটি জেলা থেকে এসেছেন তারা সেটা রিয়েলাইজ করেন। যখন আমাদের এই আগরতলা আসার সময় 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা একটা সময় লাগতো, আজকে আমরা 2.5-3 ঘন্টায়। গতকালকে আমাদের একটা বৈঠক ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন ধর্মনগরে, তো তিনি ইচ্ছা প্রকাশ করলেন তিনি ট্রেনে আসবেন, কিন্তু আমি বললাম আমাকে 3:30 একটা আগরতলা যে কার্যক্রম ধরতে হবে, আমি গাড়িতেই আসবো। কিন্তু আমি 12টার সময় ধর্মনগর থেকে বেরিয়ে 3টার মধ্যে আগরতলায় চলে এসেছি। এই যে পরিবর্তনটুকু, এটা বর্তমান সময় হয়েছে, যারা উত্তর এবং ঊনকোটি জেলার থেকে আসেন তারা উপলব্ধি করতে পারবেন। রাস্তা পরিপূর্ণ হয়নি এখন, রাস্তার কাজ চলছে, কিন্তু তারপরেও যেখানে 6 ঘন্টা সময় লাগতো সেখানে আমি আজ 3 ঘন্টা আগরতলা চলে আসি। এটা পরিবর্তন। এটা গোটা রাজ্যে, শুধু ধর্মনগর টু আগরতলা নয়, চুড়াইবাড়ি থেকে সাবরুম, কৈলাসহর, কুর্তি, কুমারঘাট, কৈলাসহর, মনুকাঞ্চন, সিংলুম আপনারা জানেন কজন আমি জানি না। জম্পুর পরবর্তী যে স্থান সেটাকে বলে সিংলুম, অর্থাৎ মনুর থেকে এই সেই সিংলুমে যেতে 5 ঘন্টা সময় লাগতো। মনুর থেকে আপনাকে যেতে হবে পেচারতল থেকে কাঞ্চনপুর থেকে জম্পুই, সেখান থেকে সিংলুম, 5 ঘন্টা রাস্তা। এখন মাত্র 6 ঘন্টা আপনি মনুর থেকে সিংলুম চলে যাবেন। এটা পরবর্তীতে ত্রিপুরা, এটা পরিকাঠামো উন্নয়ন। প্রায় 1000 কিলোমিটার, প্রায় 923 কিলোমিটার এরকম ন্যাশনাল হাইওয়ে এই রাজ্যে কাজ হচ্ছে এবং 12,690 কোটি টাকা। ইমাজিন করুন, আজকে যুব যারা এখানে এই হলে সবাই যুব, আর যারা আমরা একটু বয়স যাদের দেখছি তারও যুবদের নিয়ে কাজ করা, তারাও ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড এর জন্য তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। তারা এই যুবদেরকে নিয়ে কাজ করছেন। এখানে যারা রয়েছেন সবাই যুব, যাদের বয়স 15 থেকে 30-35, আর যারা যুবদের নিয়ে কাজ করছেন তাদের উপস্থিতি। একবার ইমাজিন করুন, এই রাজ্যে 12,690 কোটি টাকা শুধু রাস্তা রোড পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র সরকার মাননীয় প্রফেসর মানিক শাহ নেতৃত্বে এই রাজ্যে খরচা করছে। এর একটা বড় টাকা এখানে সার্কুলেট হচ্ছে বিভিন্ন ভাবে। আর আমরা অর্থনৈতিক ভাবেও নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করেছি। আত্মনির্ভরতা শুধু বলা নয়, আজ তার বাস্তব রূপ। এডুকেশনে যদি দেখুন, আমরা 2022 থেকে 2026 এই 3 বছর অর্থ বছরে প্রায় 750 কোটি টাকা এডুকেশন সেক্টরে বিভিন্ন স্কুল পরিকাঠামো তৈরির জন্য, পিএম জন্মনে প্রায় এবং ভর্তি আবাদে প্রায় 600 কোটি টাকা বিভিন্ন ছাত্রনিবাস বা ছাত্রছাত্রী থাকার হোস্টেল বা স্কুল পরিকাঠামোর জন্য সরকার খরচা করছে। বিগত 7 বছরে আমাদের রাজ্যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ স্থাপন করা হচ্ছে। হেলথ এডুকেশনে প্রচুর পরিবর্তন এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী একজন ডাক্তার, তিনি ওনার নেতৃত্বে আজ আমরা বলতে পারি স্বাস্থ্যতে একটা বিপুল সব
সেটা ডাক্তার হোক, সেখানে পরিকাঠামো পরিবর্তন হয়েছে। হেলথ এডুকেশন নতুন নার্সিং কলেজ চালু হয়েছে, এসডিএমসি তে সিট বেড়েছে, ইএমসি তে সিট সংখ্যা বেড়েছে, নতুন ডেন্টাল কলেজ স্থাপন হয়েছে। 2025-26 অর্থ বছরে আমবাসা, কাকরাবন এবং আমাদের কলমুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হচ্ছে এবং আগরতলা যে আমাদের মহিলা কলেজ যেটা রয়েছে সেটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হচ্ছে এবং একটা মহিলা নতুন কলেজ নলছড়ে নতুন তৈরি হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে যদি জনজাতি এলাকায় দেখি, আমরা 2018 সালের আগে আমাদের রাজ্যে একলব্য মডেল বিদ্যালয় মাত্র 5টা ছিল, যেখানে জনজাতি ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে সেখানে থেকে। আজকের দিনে 21টা। ভাবুন, একদিকে আমাদের রাজ্যে পূর্ণ রাজ্যের মর্যাদা 52 বছর পর বা স্বাধীনতার 78 বছরের মাথায় এসে দাঁড়িয়ে আমাদের জনজাতি এলাকায় 5টা স্কুল ছিল জনজাতি এলাকায়। আজকের দিনে 21টা এরকম মডেল স্কুল স্থাপন করেছে। এই সরকারের অ্যাচিভমেন্ট বলতে পারেন বা এই সরকারের লক্ষ্য বলতে পারেন জনজাতি এলাকায় ছাত্রছাত্রীদেরকে শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার। শিক্ষার ক্ষেত্র ছাড়াও যদি আমরা স্পোর্টসকে দেখি, আমি যেহেতু ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে রয়েছে, আমাদের রাজ্যে 14খানা এরকম সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করছি, যেগুলো 2018 সালের একটা ছিল না আগে। আজকে এই 14খানা মাঠের মধ্যে 4খানা মাঠ শুধু জনজাতি এলাকায় তৈরি হচ্ছে। আমরা এই মাঠগুলো ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর এবং স্পোর্টস দপ্তর মিলে বানাচ্ছি এবং এছাড়া আপনারা যদি দেখুন হকি মাঠ, আমাদের সুইমিং পুল, ন্যাচারাল ঘাসের মাঠ, যুব আবাস, টেনিস কোর্ট, ভলিবল কোর্ট, বাস্কেটবল বা ইনডোর হল গোটা রাজ্যে আমরা এই ধরনের তৈরি করছি এবং সেগুলো আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য আজ উৎসর্গিত করা হয়। আমরা যদি দেখি আজকের দিনে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার বা মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিমে আমরা আর্থিক সাহায্য করছি। আমাদের ছেলেমেয়েরা জাতীয় স্তরে যারা বিভিন্ন মেডেল অর্জন করছে, যারা ন্যাশনাল লেভেলে গিয়ে গোল্ড বা সিলভার, ব্রোঞ্জ মেডেল জয়ী, তাদেরকে 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা, 25,000 টাকা। যারা গোল্ড মেডেল জিতছে তাদেরকে 1 লক্ষ টাকা আজকেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা উপহার দেব। যারা সিলভার মেডেল জিতেছে তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ মেডেল জিতেছে তাদেরকে 25,000 টাকা। দলগতভাবে যারা গোল্ড মেডেল জিতেছে তাদেরকে 50,000 টাকা আমরা দিচ্ছি। এই যে আর্থিকভাবে তাদেরকে সাপোর্ট করা এবং তাদেরকে উৎসাহিত করা, এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনিও যেহেতু একজন খেলোয়াড় ছিলেন, এর জন্য তিনি প্রত্যেকটা খেলোয়াড়ের কথা ভেবেই এই স্কিমগুলো তিনি লাগু করেছেন।